সেদিন ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ছাদে জামা শুকিয়ে রাখা ছিল। আমি ছুটে গেলাম জামা নামাতে। ছাদ পিচ্ছিল হয়ে গেছে। হঠাৎ পা পিছলে গেল। আমি পড়ে যাচ্ছিলাম প্রান্ত থেকে। ঠিক সেই মুহূর্তে শ্বশুরজি পেছন থেকে আমাকে ধরে ফেললেন। আমরা দুজন মেঝেতে পড়ে গেলাম। বৃষ্টিতে আমরা দুজনই ভিজে একসা। আমি তার বুকের ওপর পড়েছিলাম। আমাদের মুখ খুব কাছাকাছি। কয়েক সেকেন্ড কেউ নড়লাম না। আমার হৃৎস্পন্দন তার বুকে অনুভব করছিলাম। হঠাৎ তিনি আমার কানের কাছে মুখ এনে খুব আস্তে ফিসফিস করলেন, আমি তোমাকে বাঁচালাম, এখন তুমি আমার। আমি উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু তিনি আমার হাত ধরে রাখলেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে বললেন, শোনো, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। প্রতিদিন তোমাকে দেখে নিজেকে সামলাই। তোমার হাসি, তোমার কথা, সব কিছু আমাকে পাগল করে দেয়। আমি তার হাত থেকে নিজের হাত ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু তিনি ছাড়লেন না। চোখে চোখ রেখে বললেন, আমি জানি তুমিও অনুভব করো। আমার চোখে তাকালে তোমার মুখ লাল হয়ে যায়। তুমি যখন আমার জন্য খাবার দাও, তোমার হাত কাঁপে। বৃষ্টির শব্দে তার কথা প্রায় শোনা যাচ্ছিল না, কিন্তু পরের কথাগুলো স্পষ্ট শুনলাম। তিনি বললেন, আমার ছেলে তোমাকে ভালোবাসে না, সে শুধু নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, কিন্তু আমি তোমাকে রানীর মতো রাখব। চলো, আমরা দুজন নতুন জীবন শুরু করি। আমার পুরো শরীর অন্যরকম হয়ে গেল। মনের গভীরে একটা লুকানো ইচ্ছে জেগে উঠল, যা আমি কখনো স্বীকার করিনি। কিন্তু মুখে শক্ত গলায় বললাম, না বাবা, এটা পাপ, আমি কখনো এমন করতে পারব না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোম্যাটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয়, সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা ঘোষ। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রঞ্জিত ঘোষ, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার গল্পটা শুরু হয়েছিল ৬ মাস আগে, সেই বর্ষাকালের দিনটা থেকে, যেদিন আমার শ্বশুর সুব্রতবাবু আমাকে ছাদ থেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু সেদিন তিনি আমার কানে যে কথা বলেছিলেন, তা আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। সেদিন বৃষ্টি ভেজা ছাদে তার কথা শুনে আমি দৌড়ে নিচে চলে গেলাম। পুরো রাত ঘুম হয়নি। কি ভাবছিলাম সুব্রতবাবু? তিনি তো আমার শ্বশুর, আমার স্বামীর বাবা। এটা কি করে সম্ভব? কিন্তু তার কথাগুলো আমার মনে বারবার ঘুরছিল। পরের দিন সকালে ঘুম ভাঙল পিয়ার ডাকে, মা, স্কুলের জন্য টিফিন তৈরি করো না? আমি উঠে পড়লাম। স্বাভাবিকভাবে কাজ করার চেষ্টা করলাম, কিন্তু মন কিছুতেই স্থির থাকছিল না। রান্নাঘরে গিয়ে দেখি সুব্রতবাবু চা খাচ্ছেন। আমাকে দেখেই একটা অদ্ভুত হাসি দিলেন। আমি চোখ এড়িয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু অনুভব করছিলাম তিনি আমার দিকেই তাকিয়ে আছেন। হঠাৎ তিনি বললেন, নীলিমা, গতকাল ছাদে যা হয়েছিল তা নিয়ে আমাকে তোমার সাথে কথা বলতে হবে। আমার হাত থেকে চামচ পড়ে গেল। কি 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 বলতে চান বাবা? আজ বিকেলে পুরনো লাইব্রেরি রুমে, সেখানে কেউ যায় না, আমাকে একটু সময় দিও, বলে তিনি উঠে চলে গেলেন। পুরো দিন আমি অস্থির ছিলাম। কি বলবেন তিনি? আমার কি করা উচিত? সন্ধ্যায় যখন সবাই নিজের কাজে ব্যস্ত, আমি চুপচাপ লাইব্রেরি রুমে গেলাম। সুব্রতবাবু সেখানেই দাঁড়িয়েছিলেন, জানালা দিয়ে বাইরে তাকিয়ে। আমাকে দেখে বললেন, এসো, বসো। আমি বসলাম, মাথা নিচু করে। তিনি আমার সামনে চেয়ার টেনে বসলেন। তারপর একটা পুরনো কাগজের প্যাকেট আমার হাতে দিলেন। এটা খোলো। আমি কাঁপা হাতে খুললাম। ভেতরে পুরনো ছবি, চিঠি আর একটা ডায়েরি। আমি ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবিতে দেখি এক তরুণী, দেখতে অবিকল আমার মতো। আমি চমকে গেলাম। এটা কে? আমি জিজ্ঞেস করলাম। তোমার শাশুড়ি, আমার স্ত্রী, অরুণিমা। তুমি জানো তো, সে ২৫ বছর আগে মারা গেছে। কিন্তু তুমি জানো না কেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। শাশুড়ির কথা আমি শুনেছি, কিন্তু কেউ কখনো তার মৃত্যুর কারণ বলেনি। তুমি অরুণিমার মতো দেখতে। শুধু দেখতে নয়, তোমার কথা বলার ভঙ্গি, হাঁটার স্টাইল, সব কিছু। যেদিন তুমি এই বাড়িতে প্রথম এসেছিলে, আমি বিশ্বাস করতে পারিনি। মনে হয়েছিল অরুণিমা ফিরে এসেছে। আমার শরীর শীতল হয়ে গেল। তাহলে ছাদে সেই তার কথা?
সুব্রতবাবু ডায়েরিটা খুললেন। এটা পড়ো। অরুণিমার ডায়েরি। সব কিছু এখানে লেখা আছে। আমি ডায়েরি হাতে নিলাম, প্রথম পাতা খুললাম। সুন্দর হাতের লেখা। পড়তে শুরু করলাম। আজ আমি জানলাম একটা ভয়ঙ্কর সত্য। আমাদের বাড়ির নিচে লুকানো আছে একটা গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ চলে গেছে পুরনো রাজবাড়ি পর্যন্ত, আর সেই রাজবাড়িতে লুকানো আছে অসংখ্য ধন সম্পদ। আমি পড়া থামিয়ে সুব্রতবাবুর দিকে তাকালাম। এটা কি লিখেছেন শাশুড়ি? পড়তে থাকো। আমি আবার পড়লাম। আজ আমি সুড়ঙ্গে নেমেছি, দেখেছি প্রাচীন দেওয়ালে খোদাই করা রহস্যময় মানচিত্র। এই মানচিত্র কোথাও নিয়ে যায়, কিন্তু কোথায় আমি খুঁজে বের করব। পরের পাতায় লেখা, সুব্রত জানতে পারলে আমাকে বাধা দেবে, তাই আমি একা একা রাতে নামছি সুড়ঙ্গে। আজ আমি মানচিত্রের প্রথম ধাঁধা সমাধান করেছি। মানচিত্র বলে, যেখানে চাঁদের আলো পড়ে না, সেখানে লুকানো রাজার হৃদয়। আমি উত্তেজিত হয়ে পড়লাম। এটা তো একটা রহস্যের গল্প, একটা সত্যিকারের গুপ্তধনের খোঁজ। শাশুড়ি কি খুঁজে পেয়েছিলেন? সুব্রতবাবু মাথা নাড়লেন। সে শেষ পর্যন্ত কিছু খুঁজে পায়নি, বরং একদিন সে সুড়ঙ্গে নেমে আর ফিরে আসেনি। আমরা খুঁজে পেয়েছি সুড়ঙ্গের ভিতর। সে অজ্ঞান হয়ে পড়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ডাক্তাররা বলেছিল হার্ট অ্যাট্যাক, কিন্তু আমি জানি সে সুড়ঙ্গে কিছু দেখেছিল যা তাকে ভয়ে পাইয়ে দিয়েছিল। কিন্তু এসব আমাকে কেন বলছেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ তুমি অরুণিমার মতো। আমি বিশ্বাস করি তুমিই পারবে সেই রহস্যের সমাধান করতে। অরুণিমা যা পারেনি, তুমিই তা শেষ করতে পারবে। ছাদে আমি তোমাকে যা বলেছিলাম তা শুধু পরীক্ষা ছিল। আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা সাহসী, আর তুমি প্রমাণ করেছ তুমি দৃঢ়চেতা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে সেটা সত্যি ছিল না, কিন্তু এই রহস্য, এই গুপ্তধন, আমি কিভাবে বিশ্বাস করব এসব সত্যি? সুব্রতবাবু উঠে দাঁড়ালেন। লাইব্রেরির একটা বইয়ের তাক সরালেন। পেছনে একটা গোপন দরজা। দরজা খুলে ভিতরে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, অন্ধকার, নিচে নেমে যাচ্ছে। এসো, আমি তোমাকে দেখাই। আমি দ্বিধা করলাম, কিন্তু কৌতূহল আমাকে টানছিল। আমি উঠে দাঁড়ালাম। সুব্রতবাবু একটা টর্চ জ্বালালেন। আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়ি শেষ হলো একটা সুড়ঙ্গে। সরু, ভেজা দেওয়াল, ছাদ নিচু, মাথা নিচু করে হাঁটতে হলো। টর্চের আলোয় দেখলাম দেওয়ালে প্রাচীন লিপি খোবাই করা। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। সংস্কৃত শ্লোক, রাজা প্রতাপাদিত্যের আমলের। ৩০০ বছর পুরনো এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল রাজার গুপ্তধন লুকানোর জন্য। আমরা হাঁটতে লাগলাম। প্রায় ১০ মিনিট পর একটা বড় কক্ষে পৌঁছালাম। দেওয়ালে মশাল জ্বালানোর জায়গা। সুব্রতবাবু একটা লাইটার বের করে মশাল জ্বালালেন। আলো ছড়িয়ে পড়তেই আমি অবাক হয়ে গেলাম। পুরো দেওয়াল জুড়ে খোদাই করা মানচিত্র, নানা ধরনের চিহ্ন, প্রতীক, আর মাঝখানে একটা বড় পাথরের টেবিল। টেবিলের ওপর রাখা একটা প্রাচীন পাথরের বাক্স। এটাই সেই মানচিত্র যার কথা অরুণিমা লিখেছিল, সুব্রতবাবু বললেন। আমি কাছে গিয়ে মানচিত্র দেখলাম। জটিল, ধাঁধার মতো। একটা বড় বৃত্ত, তার ভিতর ৮টা ছোট বৃত্ত, প্রতি বৃত্তে একটা করে প্রতীক। চাঁদ, সূর্য, তারা, পানি, আগুন, মাটি, বাতাস, আর একটা অদ্ভুত প্রতীক যা আমি চিনতে পারলাম না। শাশুড়ি কতদূর এগিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। সে প্রথম ৩টে ধাঁধা সমাধান করেছিল, কিন্তু চতুর্থটা সমাধান করতে গিয়ে সে আটকে যায়। আর তারপর? সুব্রতবাবু থামলেন। তারপর? সে বলেছিল সুড়ঙ্গে কিছু একটা আছে, কোনো শক্তি, সে তাকে টানছিল, ভয় দেখাচ্ছিল। শেষবার যখন সে নেমেছিল, আমি তাকে বাধা দিয়েছিলাম, কিন্তু সে শোনেনি। বলেছিল প্রায় শেষ, আর একটু, কিন্তু সে ফিরে আসেনি। আমি নিচে নেমে দেখি সে অজ্ঞান। তার হাতে ছিল এই পাথরের বাক্স। সুব্রতবাবু টেবিলের ওপর রাখা বাক্সটা দেখালেন। এটা খোলা যায় না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এর কোনো চাবি নেই, কোনো তালা নেই, শুধু ফানে একটা গোল ছিদ্র। মনে হয় কোনো বিশেষ চাবি দিয়ে খুলতে হয়। আমি বাক্সটা হাতে নিলাম। ভারী, পাথরের, প্রাচীন খোদাই, সামনে সত্যি একটা গোল ছিদ্র। আমি চোখ দিয়ে দেখলাম, ভেতরে অন্ধকার। আপনি চান আমি এই রহস্যের সমাধান করি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেছি, আমার আর শক্তি নেই, কিন্তু তুমি জোবান, সাহসী, আমি জানি তুমি পারবে। অরুণিমার ডায়েরিতে সব সূত্র আছে। তুমি যদি ধৈর্য ধরে পড়ো, বুঝতে পারবে।
আমি ডায়েরি আর বাক্স নিয়ে উপরে উঠে এলাম। সে রাতে ঘুম হল না। পুরো ডায়েরি পড়লাম। অরুণিমা লিখেছেন বিস্তারিত, প্রতিটা ধাঁধার সূত্র, প্রতিটা সমাধানের পদ্ধতি। প্রথম ধাঁধা ছিল চাঁদের। যেখানে চাঁদের আলো পড়ে না, সেখানে লুকানো রাজার হৃদয়। অরুণিমা বুঝেছিল এর মানেই সুড়ঙ্গের সবচেয়ে অন্ধকার জায়গা। সে খুঁজেছিল আর পেয়েছিল একটা গোপন কুলুঞ্জি। সেখানে ছিল একটা লাল পাথর, হৃদয়ের মতো আকৃতির। দ্বিতীয় ধাঁধা ছিল সূর্যের। সূর্য যেখানে জন্ম নেয় সেখানে লুকানো রাজার মুকুট, পূর্ব দিক। সুড়ঙ্গের পূর্ব দিকের দেয়ালে লুকানো ছিল একটা সোনার টুকরো, মুকুটের অংশ। তৃতীয় ধাঁধা ছিল তারার। তারা যখন ঝরে তখন খোলে রাজার দ্বার। এটা ছিল জটিল। অরুণিমা বুঝেছিলেন রাতে একটা নির্দিষ্ট সময় মানচিত্রের নিচে একটা গোপন দরজা খুলে যায়, সেই দরজা দিয়ে আরেকটা সুড়ঙ্গ। কিন্তু চতুর্থ ধাঁধা কি? পানির ধাঁধা। পানি যেখানে থেমে যায় সেখানে ডুবে আছে রাজার প্রাণ। এটার সমাধান অরুণিমা করতে পারেননি। আমি ভাবতে লাগলাম, পানি থেমে যায় কোথায়? ড্যাম? জলাশয়? না, রাজার প্রাণ মানে কি? প্রাণ মানে জীবন, জীবন মানে শ্বাস, শ্বাস বন্ধ হয় পানিতে। তাহলে হঠাৎ মনে পড়ল সুড়ঙ্গের মাঝখানে একটা জায়গায় পানি জমেছিল, ছোট একটা পুকুরের মতো। আমি সিদ্ধান্ত নিলাম পরের দিন সেখানে যাব। পরের দিন রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি চুপচাপ লাইব্রেরিতে গেলাম। সুড়ঙ্গে নামলাম, টর্চ জ্বালিয়ে এগোতে লাগলাম। সেই পানির জায়গায় পৌঁছালাম। পানি বেশ গভীর মনে হল। আমি জুতো খুলে পানিতে নামলাম। ঠান্ডা, হাঁটু অবধি পানি। আমি হাঁটতে লাগলাম। হঠাৎ পা কিছু একটাই ঠেকল। নিচে হাত দিয়ে দেখি একটা পাথরের বেদি, বেদির ওপর কিছু একটা রাখা। আমি হাত দিয়ে তুললাম। একটা ছোট মূর্তি, রাজার মূর্তি, হাতে একটা চাবি। আমি উত্তেজিত হয়ে গেলাম। এটাই নিশ্চয়ই সেই চাবি যা দিয়ে পাথরের বাক্স খোলা যাবে। আমি দ্রুত ফিরে এলাম কক্ষে। বাক্সটা হাতে নিলাম, চাবিটা ছিন্দ্রে ঢুকালাম। পুরোপুরি মিলে গেল। আমি ঘুরালাম, একটা ক্লিক শব্দ হলো, বাক্স খুলে গেল। ভেতরে একটা পুরনো চামড়ার পার্চমেন্ট। আমি খুলে পড়তে লাগলাম, সংস্কৃতে লেখা, কিন্তু নিচে বাংলায় অনুবাদ করা আছে। যে এই বাক্স খুলবে সেই পাবে রাজার আশীর্বাদ। কিন্তু সাবধান, গুপ্তধনের পথ সহজ নয়। তোমাকে পার করতে হবে আগুনের পরীক্ষা, মাটির পরীক্ষা, বাতাসের পরীক্ষা এবং শেষে রহস্যময় অষ্টম পরীক্ষা। যে পাশ করবে সেই পাবে রাজার সম্পূর্ণ ধন, যে ব্যর্থ হবে সে হারাবে সব কিছু। আমার গা শিউরে উঠল। তাহলে এখনও 4টে পরীক্ষা বাকি, আর সবচেয়ে রহস্যময় অষ্টম পরীক্ষা। আমি ভাবলাম ফিরে যাই, কিন্তু কৌতূহল আমাকে ছাড়ল না। পার্চমেন্টে একটা মানচিত্র আঁকা, পরবর্তী পথ দেখানো। আমি সেই পথ ধরে এগোতে লাগলাম। সুড়ঙ্গ আরও সরু হয়ে গেল, এত সরু যে আমাকে পাশ ফিরে হাঁটতে হলো। প্রায় 15 মিনিট পর একটা বড় গুহায় পৌঁছালাম। গুহার মাঝখানে একটা গর্ত, গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি কাছে গিয়ে দেখি গরম বাষ্প, একদম গরম। দেয়ালে লেখা, আগুনের পরীক্ষা। যে ভয় পায় সে পিছিয়ে যায়, যে এগিয়ে যায় সে পায় পথ। আমি বুঝলাম এই গরম বাষ্পের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে? আমি চারপাশে দেখলাম। একপাশে একটা পুরনো কাপড়ের টুকরো পড়ে আছে। আমি তুলে নিলাম, পানিতে ভিজিয়ে মুখে বাঁধলাম, তারপর দ্রুত বাষ্পের মধ্যে দিয়ে দৌড়ে পার হলাম। পাশে আরেকটা সুড়ঙ্গ। আমি ঢুকলাম। এবার মাটির পরীক্ষা। সুড়ঙ্গ হঠাৎ নিচে নামতে শুরু করল, খাড়া ঢাল। আমি পিছলে পড়ে গেলাম, গড়িয়ে নিচে নেমে গেলাম। আঘাত লাগল হাতে, পায়ে। নিচে একটা কাদার গর্ত। আমি কাদার পড়ে গেলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কাদা আমাকে টেনে ধরছে। আমি বুঝলাম এটা চোরাবালির মতো, যত নড়াচড়া করব তত ডুবে যাব। আমি শান্ত হলাম, ধীরে ধীরে চিত হয়ে শুয়ে পড়লাম। ওজন ছড়িয়ে গেল। আমি হাত পা নেড়ে সাঁতারের মতো করে এগোতে লাগলাম। ধীরে ধীরে পার হলাম। পরের পরীক্ষা বাতাসের। একটা সরু সেতু, দুপাশে গভীর খাদ। সেতুর ওপর প্রচণ্ড বাতাস বইছে। আমি এক পা করে এগোতে লাগলাম। বাতাস আমাকে ঠেলছে, আমি ভারসাম্য রাখার চেষ্টা করছি। হঠাৎ একটা জোরে ধাক্কা, আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। কোনো মতে নিজেকে সামাল দিলাম। প্রায় 5 মিনিট পর সেতু পার হলাম। এবার সামনে একটা দরজা। দরজায় লেখা, অষ্টম পরীক্ষা, রহস্যের পরীক্ষা, তোমার মনের গভীরে লুকানো সত্যের পরীক্ষা। আমি দরজা ঠেলে খুললাম। ভেতরে একটা ছোট কক্ষ, মাঝখানে একটা আয়না। আমি আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ আয়নায় আমার প্রতিবিম্ব নয়, দেখা গেল অরুণিমাকে। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন, তারপর বললেন, তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। আমি চমকে পিছিয়ে গেলাম। আপনি?
আপনি কিভাবে? আমি এই সুড়ঙ্গের রক্ষক। আমি মরে যাইনি। আমি এখানে আটকে আছি। এই অষ্টম পরীক্ষায় আমি পাশ করতে পারিনি, কারণ আমি মিথ্যে বলেছিলাম। কি মিথ্যে? এই পরীক্ষায় তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সত্য উত্তর। যদি মিথ্যে বলো, তুমি এখানে চিরকালের জন্য আটকে যাবে, আমার মতো। আমার শরীর কাঁপতে লাগল। কি প্রশ্ন? আয়না থেকে একটা কণ্ঠ ঘেঁষে আসলো, গভীর, ভয়ঙ্কর। তুমি কেন এসেছ? ধন চাও, খ্যাতি চাও, নাকি অন্য কিছু? আমি ভাবলাম, কেন এসেছি? সত্যি কি ধনের জন্য? না, আমি এসেছি কৌতূহলের জন্য, রহস্য সমাধানের জন্য, অরুণিমার অসমাপ্ত কাজ শেষ করার জন্য। আমি সত্য বললাম। আমি এসেছি একটা অসমাপ্ত গল্প শেষ করতে। আমি জানতে চাই কি ঘটেছিল, কেন অরুণিমা আটকে গেলেন। আমি তাকে মুক্ত করতে চাই। কণ্ঠ বলল, তুমি সত্য বলেছ, তোমার হৃদয় পবিত্র, তুমি পাশ করেছ। হঠাৎ আয়না থেকে অরুণিমা বের হয়ে এলেন, কিন্তু এবার তিনি আর ভূত নন, তিনি আসল মানুষ। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছ। ২৫ বছর আমি এখানে আটকে ছিলাম, কারণ আমি মিথ্যে বলেছিলাম। আমি বলেছিলাম ধন চাই, কিন্তু আসলে আমি চেয়েছিলাম সুব্রতকে খুশি করতে, আমাদের পরিবারকে ধনী করতে। কিন্তু এটা ছিল লোভ, আর লোভ পাপ। আমি বললাম, এখন কি হবে? অরুণিমা বললেন, এখন তুমি পাবে ১,০০০ ধন, কিন্তু শুধু ততটুকু যা তোমার প্রয়োজন, লোভ করবে না। আয়নার পেছনে একটা দরজা খুলে গেল। আমরা ঢুকলাম। ভেতরে একটা বিশাল কক্ষ, মাঝখানে স্বর্ণমুদ্রা, রত্নপাথর, প্রাচীন অলঙ্কার। কিন্তু আমি শুধু একটা ছোট থলি নিলাম, যথেষ্ট আমাদের পরিবারের প্রয়োজনের জন্য। অরুণিমা হাসলেন, তুমি বুদ্ধিমতী, চলো ফিরে যাই। আমরা ফিরে এলাম। লাইব্রেরিতে দেখি সুব্রতবাবু বসে আছেন। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে। তারপর অরুণিমাকে দেখলেন। তার চোখ বড় হয়ে গেল। অরুণিমা, তুমি? অরুণিমা কাঁদতে লাগলেন। হ্যাঁ, আমি। নীলিমা আমাকে মুক্ত করেছে। সুব্রতবাবু অরুণিমাকে জড়িয়ে ধরলেন। ২৫ বছর পর। তারা কাঁদছেন দুজনেই। আমি চুপচাপ বেরিয়ে এলাম। আমার কাজ শেষ। আমি একটা পরিবারকে পুনর্মেলন করিয়ে দিয়েছি, আর পেয়েছি একটা অভূতপূর্ব অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা। পরের দিন সকালে সবাই অবাক হয়ে গেল। শাশুড়ি বেঁচে আছেন, তিনি ফিরে এসেছেন। আমরা সবাইকে বলেছি তিনি অসুস্থ হয়ে একটা দূরের গ্রামে চিকিৎসা নিচ্ছিলেন, এখন সুস্থ হয়ে ফিরেছেন। রাহুল আর পিয়া খুশিতে লাফাচ্ছে, তাদের ঠাকুমা ফিরে এসেছেন। রঞ্জিত অবাক, কিন্তু খুশি, তার মা বেঁচে আছেন। আর আমি পেয়েছি একটা অবিশ্বাস্য গল্প, যেটা আমি কাউকে বলবো না, কারণ কেউ বিশ্বাস করবে না। কিন্তু আমি জানি এটা সত্য, আর এই সত্য আমাকে শক্তি দেবে সারা জীবন। রাতে খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছি। অরুণিমা গল্প বলছেন তার চিকিৎসার কথা, সুব্রতবাবু হাসছেন, রঞ্জিত শুনছেন, রাহুল আর পিয়া মজা করছে। আর আমি শুধু দেখছি আমার পরিবারকে সুখী, একসাথে, আর মনে মনে বলছি, ধন্যবাদ অরুণিমা, আপনি আমাকে দিয়েছেন জীবনের সবচেয়ে বড় উপহার, একটা অসাধারণ অভিজ্ঞতা আর একটা সম্পূর্ণ পরিবার। বৃষ্টি আবার শুরু হয়েছে, কিন্তু এবার আমি ভয় পাচ্ছি না, কারণ আমি জানি বৃষ্টির পরে আসে রোদ, অন্ধকারের পরে আসে আলো, আর কষ্টের পরে আসে সুখ। এই হলো আমার গল্প, নীলিমা ঘোষের গল্প, একজন সাধারণ গৃহিণীর অসাধারণ অ্যাডভেঞ্চারের গল্প, একটা রহস্য সমাধানের গল্প, একটা পরিবার পুনর্মিলনের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটা একটা সাহস আর সত্যের গল্প, যেটা প্রমাণ করে যে যেকোনো মানুষ যেকোনো কিছু করতে পারে, শুধু দরকার বিশ্বাস, সাহস আর ভালোবাসা।